ফ্ল্যাগশিপ কিলার, এই ফ্রেজটা আমরা কিন্তু সর্বপ্রথম শুনেছিলাম ওয়ানপ্লাসের কাছ থেকে এবং একটা পর্যায়ে তারা কিন্তু ফ্ল্যাগশিপ কিলার থেকে আস্তে আস্তে নিজেরাই ফ্ল্যাগশিপে পরিণত হয়, তাদের দাম বলেন, ফিচার বলেন, ডিজাইন বলেন, সব কিছুতে। বাট এরই মধ্যে শাওমি কিন্তু তাদের একটা সিরিজ লঞ্চ করে যেটা আসলে আমরা নাম দিয়েছিলাম ফ্ল্যাগশিপ কিলার, কোনো ব্র্যান্ড থেকে আসেনি, সেটা হচ্ছে পোকো F1। তো এই ফোনটার সাথে আমার মনে হয় বাংলাদেশের যারা ইনথুজিয়াস্ট রয়েছে অনেক বেশি পরিচিত, বিকজ এই ফোনটা ইউজ করেনি এমন ইনথুজিয়াস্ট যারা গেম টেম একটু খেলে বা পারফরমেন্স ওরিয়েন্টেড ইউজার, আমার মনে হয় না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে। তো সেই পোকো F1 থেকে আস্তে আস্তে রেভলিউশন হতে হতে আমরা এখন এসে পৌঁছেছি পোকো F7-এ। তো এই পর্যন্ত আসতে শাওমি কিন্তু তাদের স্ট্র্যাটেজিতে অনেক চেঞ্জেস করেছে। পোকো F1টা ছিল একটা অরিজিনাল ডিজাইন, অরিজিনাল সিরিজ, অরিজিনাল ইউআই, সব কিছু অরিজিনাল। বাট এই ফোনটার মধ্যে অরিজিনালিটির কিছুই নাই রে ভাই, কারণ এই ফোনটা বেসিক্যালি শাওমির কিছুদিন আগে রিলিজ হওয়া চাইনিজ ভেরিয়েন্টের যে টার্বো 4 প্রো ছিল তারই গ্লোবাল ভার্সন বলতে পারেন। যদিও কিছুটা টুইক রয়েছে স্পেশালি ডিজাইনে, এবং এটা যেহেতু মানে গেমারদের ফোকাস করে বানানো, সো এটাতে আপনারা মানে একটা সাইবার লুকিং ডিজাইন দেখতে পাবেন যেটা একেবারেই মিরর রিফ্লেক্ট করে। লাইক এটাতে মানে বুঝতেই পারছেন আমার লাইটের রিফ্লেকশন প্রচুর পড়ছে, এবং এটাতে ফিঙ্গারপ্রিন্টও কিন্তু মানে কম দেখা যাচ্ছে না। আপনি এটা একটু পরপর মুছে ইউজ করতে হবে যদি আপনি কেস ছাড়া ব্যবহার করেন, বাট আমি সাজেস্ট করবো সাথে আসা যে ব্ল্যাক কেস রয়েছে সেটা ব্যবহার করতে, তাহলে একটু ক্লিন লুকিং লাগে। তো ডিজাইনটা আসলে একান্তই সাবজেক্টিভ ম্যাটার, সো আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, আমার কাছে পার্সোনালি একটু বেশি ওভারওয়েলমিং লেগেছে। লাইক একটা ফোনের পেছনে স্ন্যাপড্রাগনের লোগো দেওয়ার দরকারটা কি ভাই? এটা স্ন্যাপড্রাগন ভার্সনের প্রসেসর, এটা তো যে কিনবে সে জানেই, বাট এটা আলাদা করে দেওয়ার কোনো দরকার আমার কাছে মনে হয় না আছে। আর তাছাড়া এখানে আমরা ক্যামেরাতেও গ্রিন কালারের যে অ্যাকসেন্টটা দেখতে পাচ্ছি, এটাও আসলে ওভারঅল ডিজাইনের সাথে কিন্তু মানে যায় না আমার কাছে মনে হয়। বাট এনিওয়ে, শাওমির যে ব্ল্যাক শার্ক সিরিজ ছিল, যেটা তাদের ডেডিকেটেড গেমিং সিরিজ ছিল, সেটাতে কিন্তু আমরা সবসময় গ্রিন অ্যাকসেন্ট দেখতে পেতাম। মেবি সেটা বোঝাতেই আসলে একটু গ্রিন রাখার চেষ্টা করেছে, যেটা আসলে গেমারদের জন্যই বানানো। তো গেমারদের জন্য যেহেতু বানানো, সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটাতে স্পেক্স ভরপুর থাকবে, আনডাউটেডলি রয়েছেও। এবং আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি ইন্ডিয়ান ভেরিয়েন্ট। তো এটার বেস ভেরিয়েন্টে কিন্তু আপনারা 12 GB র্যাম পাচ্ছেন, যেটা LPDDR5X-এর। আর এতে যে স্ন্যাপড্রাগনের এত বড় লোগো দিয়েছে তার কারণটা হলো এটাতে রয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 4। এটা কিন্তু বেশ লেটেস্ট একটা চিপসেট, এবং এটা এখন আমরা মানে $800-900 ফোনেও দেখতে পাচ্ছি। লাইক আমরা যদি সম্প্রতি রিলিজ হওয়া নাথিং 3-র কথা বলি, সেটাতে কিন্তু $800 ফোনে এই সেম চিপসেটটা ব্যবহার করা হয়েছে। তো পারফরমেন্স কেমন সেটা অবশ্যই আমরা ডাউন দ্য রোড দেখবো। তবে ফোনটার ফুল ডিটেলে যাবার আগে একটু জানিয়ে দেই আপনারা ফোনটা কোথায় পাবেন এবং কততে পাবেন। তো এই ফোনটা আমাদেরকে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি, এবং তাদের কাছে আপনারা এই ফোনটার যে ইন্ডিয়ান বেস ভেরিয়েন্ট সেটা আপনারা পেয়ে যাবেন 58,000 টাকায়, যেটা 12/256 GB ভেরিয়েন্ট। আর এটার যে ইন্টারন্যাশনাল ভার্সন সেটার দাম হচ্ছে 62,000 টাকা। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এত দাম কেন? এটা তো অন্য জায়গায় অনেক কম দামে পাওয়া যায়। ওয়েল, অনেক জায়গাতে অনেক কম দামে অনেক কিছু পাওয়া যায়, বাট যখন আপনি ভালো প্রোডাক্ট চাইবেন, লাইক ইনঅ্যাক্টিভ, ইনটেক্ট, এই জিনিসগুলো আসলে আপনি প্রায়োরিটি দিবেন, তখন কিন্তু আসলে অনেক সময় কম দামে জিনিসগুলো দেওয়া পসিবল হয় না অনেকের পক্ষে। তো সেটা বিবেচনায় রাখবেন। টেক অ্যান্ড টক বিডি সম্পর্কে বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এই ফোনটা ফার্স্ট গ্ল্যান্সে যখন আপনি হাতে নেবেন বিশাল বড় একটা ফোন মনে হবে, বিকজ এই ফোনটার যে ডিসপ্লে সেটার সাইজ হচ্ছে 6.83 ইঞ্চ। বুঝতেই পারছেন, মানে যারা আইফোনের 16 Pro Max বা 15 Pro Max ব্যবহার করে তারা বুঝতে পারবে যে আসলে কতটা বড় সাইজের ফোন এটা। এবং এটার যে ওজন ভাই, সেটাও আপনাকে মানে সাথে একজনকে নিয়ে ক্যারি করতে হবে আর কি। এটা একা ক্যারি করতে হলে অবশ্যই প্যান্টের বেল্টটা খুব ভালো করে টাইট করতে হবে। তো 224 গ্রামের ফোন, এবং এটা কিন্তু বেশ ওয়াইডার, যার কারণে আরও বেশি বড় লাগে আমার কাছে। আর এখানে আমরা ক্যামেরা মডিউলটাও কিন্তু বেশ বড় সড়ো দেখতে পাচ্ছি। এছাড়া ফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে টু বি অনেস্ট আমার মেজর কোনো কমপ্লেন নেই, বিকজ এটা পুরোটাই গ্লাস বিল্টের ফোন, এবং সাইডে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, সো প্রিমিয়াম ফিল দেয়, নো ডাউট। তাছাড়া আইও পোর্টস অ্যান্ড বাটনস নিয়েও কোনো রকম কমপ্লেন আমার নেই। খুবই কনভিনিয়েন্ট জায়গাতে পাওয়ার বাটন রয়েছে। এছাড়া ভলিউম রকারটাও ঠিকঠাক ছিল, এবং আপার পোর্শনে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন পাচ্ছেন। আর আমার লাস্ট কয়েকটা শাওমির ভিডিওতে একটা জিনিস আমি বারবারই ভুল করেছি, সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার শাওমি এখন আর উপরে দেয় না, তারা ক্যামেরা মডিউলের ভেতরে এটা ইমপ্লিমেন্ট করেছে। সো আয়ার ব্লাস্টারও আপনারা পাচ্ছেন এই ফোনে। আর বটম সেকশনে আমরা পাচ্ছি প্রাইমারি মাইক্রোফোন, এছাড়া এখানে ডুয়েল ন্যানো সিম কার্ডের স্লট রয়েছে, আর বটম ফায়ারিং স্পিকার যেটা ফ্রন্টের সাথে মিলে আপনাকে স্টিরিও সাউন্ড প্রোভাইড করবে। এবং এটার সাউন্ড বেশ ক্রিস্পি লেগেছে আমার কাছে, যেহেতু বড় সাইজের ডিভাইস, সো এটাতে কিন্তু তারা এনাফ রুম পেয়েছে স্পিকারটা নিয়ে একটু টুইক করতে। বাট একটা কমপ্লেইন আমার রয়েছে, সেটা মেজর কমপ্লেইন ইন মাই ওপিনিয়ন, সেটা হচ্ছে এটা যে ফিঙ্গারপ্রিন্ট পজিশনিং, জাস্ট হ্যাভ এ লুক, এটা কতটা নিচের দিকে। স্পেশালি ফ্ল্যাগশিপ ফোনে এই ধরনের কাজ করলে তখন আমরা বেশি কমপ্লেইন করি, বাট বাজেট রেঞ্জের ফোনে অনেক সময় কিন্তু আমি ইগনোর করি ব্যাপারটা। তবে এই ফোনের ক্ষেত্রে ব্যাপারটা ইগনোর করা যাচ্ছে না একটা কারণে, তা হচ্ছে এই ফোনটার যে ব্যালেন্স,
এটা মানে 224 গ্রাম ওজনের একটা ফোন, এবং এই কারণে এত নিচের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটা ইউজ করতে গিয়ে আপনার হাত যদি একটু ছোট সাইজের হয় সেক্ষেত্রে ফোনটা মানে উল্টে পড়ে যাবে, এরকম একটা ফিল আপনি অনেক সময় পেতে পারেন। বিকজ এটা কিন্তু টপ হেভি আমি বলবো না, বাট ব্যালেন্স পয়েন্টটা মানে খুবই উইয়ার্ড হয়ে যায় যখন আপনি এত নিচের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ফোনটা আনলক করতে যাবেন। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কেনার আগে। বাট ফোনটা আনলক করার পরে এই ফোনটার ডিসপ্লে দেখে আপনি ডেফিনেটলি সারপ্রাইজড হবেন। এটার যে বেজেল সাইজ এটা আমি বলবো যে একেবারে অন পার উইথ আইফোন 16 প্রো ম্যাক্স। 15 সিরিজে যারা আছেন তারা একটু হতাশ হতে পারেন, বিকজ এইটার যে বেজেল সেটা 15 প্রো ম্যাক্সের চাইতেও কিন্তু পাতলা। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু একেবারে সিমেট্রিক্যাল বেজেল দেওয়া হয়েছে, কোনো সাইডের বেজেল কোনোটার থেকে মোটা বা চিকন না, একেবারেই সিমেট্রিক্যাল। আর তাছাড়া এটা বেশ চড়া একটা ডিসপ্লে, যেহেতু 6.83 ইঞ্চের ডিসপ্লে, সো এটা হাতে আপনার হোল্ড করে এক হাতে চালাতে বেশ কষ্ট হয়ে যাবে। মানে এটা এক হাতের ফোন অ্যাকচুয়ালি না, এটার জন্য আপনাকে অবশ্যই দুই হাত ব্যবহার করতে হবে। তবে ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই, বিকজ এটা একটা গর্জিয়াস ডিসপ্লে, HDR10+ সাপোর্ট রয়েছে। এছাড়া এটার যে ব্রাইটনেস আউটডোর ইনডোর প্রত্যেকটা কন্ডিশনে আমরা অ্যামেজিং পেয়েছি। ইভেন আপনারা যদি এর ক্যামেরা কাটআউটটা দেখেন ফ্রন্টে, সেটাও কিন্তু খুবই খুবই ছোট। আর এই ধরনের বড় ডিসপ্লের একটা পারপাস ডেফিনেটলি রয়েছে, সেটা হলো গেমিং। তো এই ফোনটাতে আপনারা যারা গেমিং করবেন তারা কিন্তু অ্যামেজিং এক্সপিরিয়েন্স পাবেন, বিকজ এত বড় একটা ক্যানভাসে এনজয় না করার আসলে কোনো কারণ নেই। তো গেমিং পারফরমেন্সের আসলে কী অবস্থা? ওয়েল, গেমিংয়ে যাওয়ার আগে এর বেঞ্চমার্ক পারফরমেন্স নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দিই। অনটুরুতে এটা আমরা 20 লাখ প্লাস স্কোর পেয়েছি। ক্যান ইউ ইম্যাজিন? মানে এখনকার ফোনের প্রসেসিং পাওয়ার আসলে কোন লেভেলে যাচ্ছে। তো এটাতে আপনারা টপ নচ পারফরমেন্স মানে অ্যাটলিস্ট বেঞ্চমার্কে পাচ্ছেন, এবং একটা আইডিয়া পাবেন যে অন্যান্য ফোনের তুলনায় এটা কতটা বেটার পারফর্মিং হতে পারে। দেন আমরা 3D মার্ক স্ট্রেস টেস্ট দিয়েছি ফোনটাতে, এবং এখানে স্কোর দেখে সত্যি বলতে আমি একটু হতাশ, বিকজ এই ফোনটার যে স্টেবিলিটি সেটা কিন্তু মাত্র 79%, যেখানে বেশিরভাগ ফ্ল্যাগশিপ ফোনে এখন এফিসিয়েন্সি এত ভালো যে সেটাতে কিন্তু 90% প্লাস আমরা এফিসিয়েন্সি পাই। তো এখানে আমরা ডেফিনেটলি কিছুটা থ্রটল দেখতে পাচ্ছি, আর এটা রিফ্লেকশন গেমিংয়ে দেখা যায় কিনা সেটাও একটু দেখে আসি চলুন। তো যেহেতু গেমিং ফোকাসড ফোন, আমরা এতে ফার্স্ট পাবজি ট্রাই করেছি, এবং পাবজি এতে কিন্তু 120 FPS সাপোর্ট করে। সো আপনারা যারা অনেক বেশি পাবজি খেলেন এবং পাবজি ফোকাসড কোনো ফোন কিনতে চান, সেই ক্ষেত্রে পোকো F7 আপনার জন্য বেশ ভালো একটা অপশন হতে পারে। আর সাস্টেইন পারফরমেন্স নিয়ে যদি বলি, এটাতে আমরা পাবজি অ্যারাউন্ড 30 মিনিটসের মতো খেলেছি, এবং 120 FPS কিন্তু মোস্ট অফ দ্য টাইম কনসিস্টেন্টলি পেয়েছি আমরা। বাট যখন মানে 30 মিনিটস বা 25 মিনিটস ক্রস করছিলাম, তখন ফোনটা কিন্তু যথেষ্ট হিট হচ্ছিল, স্পেশালি যখন আমরা কোনো রকম কেস ব্যবহার করিনি, অনেক বেশি টের পাচ্ছিলাম জিনিসটা, বিকজ ব্যাক গ্লাসটা কিন্তু অনেকটা গরম হয়ে গিয়েছিল, এবং তখন আমরা অ্যাকশন সিনগুলোতে খানিকটা ল্যাগ দেখেছি। সো এখানে আপনারা ডেফিনেটলি কিছুটা পারফরমেন্স হিট দেখতে পাবেন। বাট ওভারঅল আমি যদি বলি, গেমিংয়ে যতটা থ্রটল আমি আসলে এক্সপেক্ট করেছিলাম 3D মার্কের স্কোর দেখার পরে, ততটা গেমিংয়ে মানে রিয়েল লাইফ গেমিংয়ে আমি ফিল করিনি। বাট গরম ফিল করা যায়, এটা নিয়ে কোনো আর্গুমেন্ট নেই, এটাতে যথেষ্ট গরম হয় ফোন। আর যেহেতু গেমিংয়ে টপ নচ পারফরমেন্স আপনারা পাচ্ছেন, সো UI নেভিগেশনেও আপনারা টপ নচ পারফরমেন্স পাবেন, যেহেতু ফোনটাতে Xiaomi HyperOS 2.0 রয়েছে। বাট এখানে আমার একটা কমপ্লেন হলো, এই পোকোর যে লঞ্চার এই ফোনটাতে বিল্ট ইন থাকে, এটার এই ক্যামেরা আইকন থেকে শুরু করে আরও বেশ কয়েকটা আইকন, ভাই এগুলো কি চেঞ্জ করবেন না? এগুলো প্রায় 4-5 বছর অলরেডি হয়ে গেছে। সব মানে ব্র্যান্ড কিন্তু তাদের আইকন থেকে শুরু করে UI অনেক বেশি ইমপ্রুভ করছে এখন। ইভেন Xiaomiর যে HyperOS এর বেসিক থিম, সেটাও কিন্তু আমার কাছে পার্সোনালি ভালোই লাগে। বাট এই পোকো লঞ্চারে আমার কাছে মনে হয় যে ওভারঅল কয়েকটা আইকন এই ইউআইটাকে মানে অনেক বেশি চিপ ফিল দেওয়ায়। সো এই জিনিসটা আমার মনে হয় যে আর একটু ইমপ্রুভ করা উচিত Xiaomiর। তবে এই হোম পেজ ছাড়া আসলে এটাতে যে পোকো লঞ্চার রয়েছে এটা আপনি ফিলই করবেন না। এটা মোটামুটি মানে থ্রু আউট দ্য ইউআই আপনারা HyperOS 2.0 যে ফিল সেটাই পাবেন। আর হ্যাঁ, দুটো ছোটো বিষয় মেনশন করতে ভুলে গেছি। একটা হলো এই ফোনটার যে ভাইব্রেশন মোটর, সেটা কিন্তু খুবই চমৎকার ফিডব্যাক দেয়। মানে ফ্ল্যাগশিপ লেভেলের যেই ফিডব্যাকগুলো আমরা পেয়ে থাকি, হ্যাপটিক ফিডব্যাক, সেটা আমরা এই ফোনে পেয়েছি। আর আরেকটা জিনিস হলো, এতে যে স্টোরেজ ব্যবহার করা হয়েছে 256 GB, সেটা হলো UFS 4.1। সো এটাতে আপনারা ফাস্টার স্টোরেজ পাচ্ছেন। বাট আনফর্চুনেটলি এটার যে ইউএসবি পোর্টটা রয়েছে, টাইপ সি পোর্ট, এটা কিন্তু এখনও USB 2.0। মানে এত ইনোভেশন এই একটা ছোট্ট জায়গাতে কেন USB 2.0, আই ডোন্ট নো। এনিওয়েজ, এই ধরনের গেমিং ফোকাসড ফোনে কিন্তু ক্যামেরা সবসময় কিছুটা ইগনোর করা হয়। তো এটার ক্যামেরার কী অবস্থা? ওয়েল, এটাতে প্রাইমারি 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে, এটা আমি বলবো অনেকটা হিট অর মিস রেজাল্ট আমাদেরকে দিয়েছে। মানে মিক্সড ফিলিং ছিল আমার। ডে লাইট রেজাল্টগুলো যদি বলি, হিউম্যান ফেসে কিছু কিছু জায়গাতে অনেক সফট করে ফেলে, আবার পোর্ট্রেট মোডে দেখতে পাচ্ছিলাম মানে একটু জুম করে বেটার ডিটেল আমরা পাচ্ছিলাম। এর
সেপারেশন বেশ ভালো ছিল, ন্যাচারাল ছিল এবং স্কিন টোনও মোটামুটি ন্যাচারাল রাখতে পেরেছে। তবে কয়েকটা জায়গাতে আবার ছবিগুলো একেবারেই ওয়াশড আউট লেগেছে, যেটা মোটেও মানে ইন্টারেস্টিং বা আই ক্যাচি লাগে না। তবে এটাতে যদি আপনি হিউম্যান ফেস বাদে অন্যান্য ল্যান্ডস্কেপের ছবি তুলেন, সেই ক্ষেত্রে মোটামুটি কালারফুল ছবি আপনারা পাবেন বা আই ক্যাচি ছবি পাবেন। ইভেন লো লাইটে আসলেও আমরা সিনারিও একই রকম দেখতে পাবো। এখানেও অ্যাজ ইউ ক্যান সি ফেসে কিন্তু ডিটেল অনেক কম, যেটা 50 মেগাপিক্সেলের ওআইএস একটা ক্যামেরা থেকে আরও বেটার এক্সপেকটেশন থাকবে। তবে লো লাইটের নয়েজ প্রসেসিংটা বেশ ভালো। এখানে যেমনটা দেখতে পাচ্ছেন মেজর কোনো মানে নয়েজ প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি না। এটা বেশ ক্লিন একটা ইমেজ কিন্তু আমাদেরকে প্রোভাইড করেছে, স্পেশালি যখন আমরা কোনো হিউম্যান ফেসের ছবি তুলছি না, কারণ ওইখানেই শুধুমাত্র আমি মানে ওয়াশড আউট ব্যাপারটা এবং ডিটেল লসের যে ব্যাপারটা সেটা সব থেকে বেশি ফিল করেছে। আর যেহেতু 50 মেগাপিক্সেলের ক্যামেরাতেই আপনারা প্রপার ডিটেল পাচ্ছেন না, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের কতটাই দেবে। ওয়েল, এখানেও যেমনটা দেখতে পাচ্ছেন রেজাল্ট খুব বেশি আহামরি রেজাল্ট আমরা পাচ্ছি না। এখানেও কিছুটা ওয়াশড আউট ছবি আপনারা পাবেন, বাট লো লাইটে এগেইন আপনারা যদি ফেসের ছবি ছাড়া সাবজেক্টের অন্যান্য কোনো কিছু ছবি তুলেন, সেক্ষেত্রে মোটামুটি কালার মানে প্রাইমারি ক্যামেরার মতোই পাবেন। আর ভিডিওর ক্ষেত্রে প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 FPS পর্যন্ত, বাট আনফর্চুনেটলি ফ্রন্টে আসলে আপনারা মাত্র 1080p রেকর্ড করতে পারবেন। তো ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে আবার কিন্তু রেজাল্টটা বেশ ভালো লেগেছে আমার কাছে। আমি জানি না আসলে রেয়ার ক্যামেরায় কেন এরকম মানে ওয়াশড আউট ছবি আমরা পেলাম। তো ওভারঅল মানে 60,000 টাকার কাছাকাছি একটা ফোনে আসলে ক্যামেরা পারফরমেন্স যেমনটা হওয়ার দরকার, আমার মনে হয় না এই ফোনটা তেমনটা ডেলিভার করতে পেরেছে। বাট এটা অবভিয়াস, যেহেতু এটা অনেকটাই পারফরমেন্স ফোকাসড একটা ফোন। বাট যে জায়গাতে আসলে তারা ফোকাস একেবারেই সরায় নাই তা হচ্ছে এর ব্যাটারি লাইফ, কারণ এই ফোনটাতে আপনারা 7,500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি পাচ্ছেন। মানে অ্যাপল, স্যামসাং এদের আসলে কিছুটা শেখা উচিত, কারণ অ্যাপলের যে প্রো ম্যাক্স সেটার সাইজও কিন্তু এটার কাছাকাছি। অন দি আদার হ্যান্ড স্যামসাংয়ের যে S25 আলট্রা সেটাও কিন্তু মানে এটা থেকে খুব বেশি ছোট ফোন না, এবং ওজনের দিক থেকেও কিন্তু এটার কাছাকাছি। তো তারা কেন এই সিলিকন কার্বন টেকনোলজি ব্যবহার করে না, আই হ্যাভ নো আইডিয়া। স্পেশালি স্যামসাং, যারা এখনও পর্যন্ত অনেক বেশি স্টাবর্ন যে তারা এটা ব্যবহার করবেই না। তো এই জায়গাতে আমার মনে হয় শাওমি বা পোকো এরা অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ এই টেকনোলজির ব্যাটারির কারণে কিন্তু আসলে এত স্লিম একটা ফোনে, যদিও ওয়েটটা মানে খুব হালকা না এবং বড়সড় সাইজের ফোন, বাট তারা কিন্তু এটা ইউটিলাইজ করেছে এই 7,500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে। সো এই ফোনে আপনারা ব্যাটারি লাইফ পাবেন দুর্দান্ত, মানে লিটারেলি এটাতে আমরা 2 দিন ব্যাটারি লাইফ একেবারে চোখ বন্ধ করে পেয়েছি, নো ম্যাটার হাউ হার্ড উই পুশ দিস ফোন। আর এটার বক্সের ভেতরে কিন্তু 90 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন। সো মানে চার্জিংয়ে একেবারে টপ নচ সব দিক থেকে। আর এই ফোনটাতে কিন্তু রিভার্স চার্জিংও সাপোর্ট করে। সো আপনার কোনো ফ্রেন্ডের ফোনে যদি চার্জ না থাকে, এই পোর্টেবল পাওয়ার ব্যাংক দিয়ে আপনারা তাকেও চার্জ দিতে পারবেন। তো সব মিলিয়ে সাম আপ করলে পোকোর এই F7 ফোনটা আসলে কেনা ওয়ার্দি কিনা? ওয়েল, পোকোর যে লেগেসি সেটাকে আমার মনে হয় শাওমি এখন আর ধরে রাখতে পারছে না আমার মতে, কারণ একসময় আমরা ফ্ল্যাগশিপ কিলার দেখেছি, বাট এখন কিন্তু প্রাইস 60,000 টাকার রেঞ্জে যখন চলে যায় তখন কিন্তু আমরা মানে অনেক ফ্ল্যাগশিপের সাথে কম্পিট করতে দেখি। তো সেদিক থেকে আমি বলবো এই ফোনটার সব থেকে বড় দুর্বলতা হচ্ছে এর ক্যামেরা। এর ক্যামেরা আরেকটু বেটার হওয়া উচিত ছিল, আরেকটু না খানিকটা বেটার হওয়া উচিত ছিল, বাট পারফরমেন্স এবং ব্যাটারি লাইফ এগুলো বিবেচনা করলে ফোনটা কিন্তু টপ নচ এবং এটা যে কোনো ফ্ল্যাগশিপের সাথেও কম্পিট করতে পারবে। সো আপনি যদি একেবারে কোর পারফরমেন্স এনথুজিয়াস্ট হয়ে থাকেন এবং আপনার অনেক লং টার্ম ব্যাটারি দরকার, সেই ক্ষেত্রে আপনি পোকো F7টাকে কনসিডার করতে পারেন। বাট আপনি যদি অল অ্যারাউন্ড একটা বেটার ফোন চান, সেই ক্ষেত্রে মানে এটা আপনার ক্যামেরা নিয়ে ডেফিনেটলি আপনাকে অনেক বেশি হতাশ করবে। সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে OnePlus-এর যেই Nord 5 রিসেন্টলি লঞ্চ হয়েছে অফিসিয়ালি সেটা, এবং সেটার দামও কিন্তু এটা থেকে কম এখন, এবং সেই ফোনটার অফিসিয়াল দাম সম্ভবত এখন 54,000 টাকা। তো ডিসিশন সবসময়ের মতো আপনার। তো এই ছিল বেসিক্যালি পোকো F7 নিয়ে বিস্তারিত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।